আহ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিউদ্দিন রিফাত। তো আমরা জৈব যৌগর একটা লেকচার সিরিজ আলোচনা করছিলাম, যেটার প্রথম দিক দিয়ে সাধারণ কিছু আলোচনা আমি ইতিমধ্যে ইউটিউবে দিয়ে দিয়েছি। আর তার দ্বিতীয় পার্ট আজকে বের করা হচ্ছে। আমি গতকাল যখন জৈব যৌগ সম্পর্কে বলি তখন আমি সেটাখানে বলেছিলাম যে আম, জৈব যৌগের মধ্যে কিছু সমগোত্রীয় যৌগ রয়েছে, তাদের মধ্যে একটা প্রকার হচ্ছে অ্যালকেন। তো আজকে আমরা সেই অ্যালকেন সম্পর্কে জানবো, পাশাপাশি আমরা জীবাশ্ম সম্পর্কেও জানবো এবং জীবাশ্ম জ্বালানি সম্পর্কে জানবো। তো আজকের মূলত টপিকসটা হচ্ছে অ্যালকেন সম্পর্কিত জানা, যেটা আমাদের নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শিখবো তার প্রস্তুত প্রণালীগুলো, শনাক্তকরণ বিক্রিয়াগুলো আমরা আরেকটা ছোট বিক্রিয়ার ছোট একটা ভিডিওর মধ্যে শিখে নিব। তো আজকে আমরা শুধু শিখব, এই ভিডিওর মধ্যে আমরা শুধু শিখব অ্যালকেনের প্রস্তুত প্রণালী এবং জীবাশ্ম জ্বালানি সম্পর্কে জানব। তো প্রথমে দুইটা ছোট টপিক সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমটা হচ্ছে যে আমাদের এই জীবাশ্ম এবং জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আমরা জেনে নিই। তো প্রথমে আসি আমরা জীবাশ্ম সম্পর্কিত তথ্যতে। তো জীবাশ্ম কি? জীবাশ্ম হচ্ছে, জীবাশ্ম সংজ্ঞা যদি আমরা শোনার চেষ্টা করি, সেক্ষেত্রে জীবাশ্ম হচ্ছে যদি কোনো প্রাণীর চিহ্ন বা ছাপ সম্পূর্ণ দেহ বা দেহের অংশবিশেষ যদি পাললিক শিলাস্তরের উপরে নিচে কঠিন শিলায় পরিণত হয়, তখন তাকে জীবাশ্ম বলে। তো আমরা এখানে তিনটা চিত্র দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে দুটা হচ্ছে জীবাশ্ম, একটা জীবাশ্মর অন্তর্গত নয়। তো জীবাশ্ম কাকে বলে? আমরা বলেছি জীবাশ্ম হচ্ছে সেই সকল বস্তু যারা নিজেরা কঠিন শিলায় পরিণত হয়েছে। এই ক্ষেত্রে যে আমরা উপরে দেখতে পাচ্ছি যে মাছের যে ছাপটা পড়ে রয়েছে সেটা একটা পাললিক শিলাস্তরে পড়ে রয়েছে এবং সেটা নিচে কঠিন শিলায় পরিণত হয়েছে। অপরদিকে আমরা নিচে যে মানুষের ছবিটা বা অবয়বটা দেখতে পাচ্ছি, তা এখনও তার ফিজিক্যাল এক্সিস্টেন্ট রয়েছে, অর্থাৎ বাস্তবিক উপস্থিত রয়েছে। অর্থাৎ সে নিজে কঠিন শিলায় রূপান্তরিত হয় নাই, তাকে অনেক বছর চাপা পড়ে কঠিন শিলায় পরিণত হয় নাই এবং সে মাটির পাললিক শিলাস্তরে যেতেও পারে নাই। তো সেই ক্ষেত্রে সে আমাদের জীবাশ্ম নয়। এবং উপরের দুটি হচ্ছে জীবাশ্ম। তাহলে যদি কোনো প্রাণীর চিহ্ন বা ছাপ সম্পূর্ণ দেহ বা দেহের অংশবিশেষ যদি পাললিক শিলা স্তরে পড়ে নিজে কঠিন শিলা রূপান্তরিত হয়, আমরা সেক্ষেত্রে তাকে বলতে পারি জীবাশ্ম। তো উপরের দুটি জীবাশ্ম এবং নিচের যে মানুষের ছবিতে রয়েছে সেটা জীবাশ্ম নয়। তাহলে জীবাশ্ম হতে হলে প্রথমে কি শর্ত হতে হবে? যে পাললিক শিলাস্তরের পরে নিজেকে কঠিন শিলায় রূপান্তরিত করতে হবে এবং সকল জীবাশ্মেরই একটি মোটামুটি নন ফাঞ্জিবল টোকেন রয়েছে, অর্থাৎ একটা এন্টিক ভ্যালু রয়েছে, সেটা মমিরও থাকতে পারে। ক্ষেত্রবিশেষ দেখা যায় যে জীবাশ্মরই নন ফাঞ্জিবল টোকেন বা এন্টিক ভ্যালুটা বেশি থাকে। আর মমির যেহেতু ফিজিক্যাল এক্সচেঞ্জেস রয়েছে, যদি ব্যক্তিটা খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব হয় সেক্ষেত্রে তার একটা এন্টিক ভ্যালু থাকতে পারে। আমার আর তোমার মমি তো আর মিশরের বাদশার মমির মতো সমান হবে না, বা দামি মানুষের মতন হবে না আর কি। তার একটা এন্টিক ভ্যালু থাকতে নাও পারে, তবে সকল জীবাশ্মের একটা এন্টিক ভ্যালু রয়েছে, কারণ এতে করে কালের বিবর্তন বা ওই সময়কার সময় জীববৈচিত্র্য সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। তো আমরা আজকে জীবাশ্ম সম্পর্কিত এতটুকুই জানবো, যে জীবাশ্ম সংজ্ঞাটা আমরা প্রথমে শিখলাম। দেন আমরা জীবাশ্ম আর জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি হচ্ছে যে তোমার ধরো যে সে সমস্ত জিনিস যারা জীবাশ্মর মতনই একই প্রসেসে গেছে বাট নিজেরা রূপান্তরিত হয়ে গেছে। যেমন ধরো কয়লা, যে হাজার বছর যাবৎ গাছগুলো এখন মাটির নিচে চাপা পড়ে গেছে, বা বিভিন্ন মৃত লাশ যেগুলো পরিণত হয়ে তেলে পরিণত হয়েছে। সেক্ষেত্রে মমিও বলতে পারো, যে মমি তো একটা প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়, এই কারণে একে মমি বলা হয়েছে। এটা প্রাকৃতিকভাবে যদি হইতো সেক্ষেত্রে হয়তো যে লাশটা কি হইতে পারতো, সেক্ষেত্রে দেখা যেত লাশটা আহ, তোমার তেলে পরিণত হতে পারতো, পচে তেলে গলে তেলে পরিণত হতে পারতো। সেক্ষেত্রে তেলটাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলবো। তো মূলত জীবাশ্ম হচ্ছে তারাই যারা নিজেরা কঠিন শিলায় পরিণত হয়। তো আমরা এতটুকুই জানলাম আজকে জীবাশ্ম সম্পর্কিত। আর আমরা আজকে এখন মূলত মূল লেকচারে চলে যাব। সেক্ষেত্রে আমরা আজকে অ্যালকেনের প্রস্তুতি এবং অ্যালকেন কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কিত জানবো। তার আগে আমাদের প্রথমে জানা প্রয়োজন অ্যালকেন কি। তো অ্যালকেন হচ্ছে এক ধরনের অ্যালকেন হচ্ছে এক ধরনের
সম্পৃক্ত জৈব যৌগ, আমি যেমনটা বললাম যে আহ, যে গত লেকচারে আমি বলেছিলাম যে সমগোত্রীয় যৌগ, আর্মি এক ধরনের সমগোত্রীয়, বিডিএর এক ধরনের সমগোত্রীয়, র্যাব এক ধরনের সমগোত্রীয়, ঠিক তেমনি অ্যালকেনও এক ধরনের সমগোত্রীয় যৌগ। তো সমগোত্রীয় যৌগ মানে কি, তাদের একটা সাধারণ সংকেত থাকবে, তারা তারা একটা এক ধরনের বিক্রিয়া দেখাবে, একই ধরনের বিক্রিয়া দেখাবে, যেমন ধরুন আমি যেখানে এখানে তৃতীয়টা, এখানে ক্লোরিন নেশন হবে, ময়ের জায়গায় ন হবে। আহ, তারপরে আহ, তাদের একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে, যেমন আমি বলছি যে তারপরে সকল অ্যালকেনে একই ধরনের ধর্ম থাকবে। যেমন ধরো এখানে অ্যালকেন তৈরি করা যায় অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে। দেন সর্বদাই কি একই ধরনের সংকেত থাকবে এবং সর্বদা একই ধরনের স্ট্রাকচার থাকবে তাদের। তো এই ক্ষেত্রে যেমন ধরো সকল অ্যালকেনই চক্রবিহীন বলা যেতে পারে। তাহলে অ্যালকেন কি, অ্যালকেন হচ্ছে চক্রবিহীন একটা যৌগ। তাহলে আমি সবগুলো একসাথে মিলিয়ে দিই যে অ্যালকেন হচ্ছে এক ধরনের সম্পৃক্ত জৈব যৌগ যাদের কার্বন ক্যাটিনেশনে একক বন্ধন বিদ্যমান এবং যাদের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+2। তাহলে CnH2SN+2, তাহলে আমরা পাশাপাশি একটু দেখে নিই যে এন দ্বারা বোঝানো হচ্ছে কার্বন সংখ্যা। তাহলে কার্বন সংখ্যা, এই ক্ষেত্রে আমরা একটু নোটিস করি যে কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে কত, অর্থাৎ এন এর মান যদি 1 হয়, তুমি ধরতে পারছো কিনা একটু দেখো ভাইয়া, যে কার্বনের মান যদি 1 হয় তাহলে হাইড্রোজেনের মান হয় 4, 2 একে 2 প্লাস 2, সেক্ষেত্রে তার মান হচ্ছে CH4। এনের মান যদি 2 হয় সেই ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে ইথেন, এনের মান যদি 3 হয় সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে প্রোপেন, এনের মান যদি 4 হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে বিউটেন। এবং আমরা যদি মিলিয়ে দেখি সাধারণ সংকেতের সাথে, যে আমরা এখানে নিতে পারি পেন্টেনকে, পেন্টেনের মান এনের মান কত হবে 5, তাহলে 5 দুগুণে 10, 10 আর 2 যোগ করলে 12। তাহলে সকল জৈব যৌগই একই প্রস্তুত প্রণালীতে প্রস্তুতকৃত, সকল জৈব যৌগই একটি সাধারণ সংকেত থাকবে, সকল জৈব যৌগই একই ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো আমরা এখন জানবো যে অ্যালকেন কীভাবে প্রস্তুত করা যায়। তো সেই সম্পর্কিত আমরা প্রথমে দেখব যে অ্যালকেন কাদের কাদের থেকে পাওয়া যেতে পারে, তাদের লিস্টটা আমরা প্রথমে দেখব। তো অ্যালকেন যাদের থেকে পাওয়া যেতে পারে, অ্যালকেনের প্রস্তুতি প্রথমে করা যেতে পারে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে মাধ্যমে। ডি ডি এর আগে আমি একটি মাইনাস চিহ্ন দিয়ে রেখেছি, ডি মানে হচ্ছে নাই, অর্থাৎ কার্বনের সংখ্যা এই ধরনের বিক্রিয়াতে কমে আসবে। যদি কার্বন 2টা থাকে সেক্ষেত্রে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে, তাই আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া রেখে রেখেছি। দ্বিতীয়ত পাওয়া যাবে হচ্ছে অ্যালকেন থেকে, এবং তৃতীয়ত পাওয়া যাবে অ্যালকাইন থেকে, চতুর্থ পাওয়া যাবে কার্বন ডাইঅক্সাইড থেকে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার উপকরণসমূহ কি আমরা একটু প্রথমে বলে নিই। ডিকার্বক্সিলেশন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ হচ্ছে ডিকার্বক্সিলেশনের প্রধান উপাদান, এবং তার সাথে হচ্ছে পৃথিবীর ব্যবহৃত সবচাইতে বেশি যে যৌগটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সোডা লাইম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মূল উপাদান কয়টা করে রইল, এক হচ্ছে সোডা লাইম, দ্বিতীয়ত হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তো আমরা বিক্রিয়াতে চলে যাই। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ হিসেবে আমরা নিলাম সোডিয়াম ইথানয়েড। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ হিসেবে আমরা কী নিলাম, সোডিয়াম ইথানয়েড। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ অর্থাৎ সোডিয়াম ইথানয়েড, এখানে যেটা CH3COONA নামে রয়েছে, সেখানে দেখো একটু ভালো করে নোটিস করো, কার্বনের সংখ্যা হচ্ছে 2। আমার যে অ্যালকেন তৈরি হচ্ছে সে অ্যালকেনে কার্বনের সংখ্যা কত, 1। তার মানে কি একটি কার্বন কমে গেছে। তাহলে আমরা একটু নোটিস করি CH3, এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেয় তাহলে রইল কি CH4, এবং তাহলে বাকি রয়ে গেল কি সোডিয়াম 2টা যেটা বসে গেল, কার্বন একটা, এবং NaO এর অক্সিজেন কটা হলো, এখন কার্বনের পরে 2টা ছিল অর্থাৎ Cu, এবং সোডিয়ামের অক্সিজেনটা নিয়ে সেক্ষেত্রে হচ্ছে 3টা, অর্থাৎ সোডিয়াম হয়ে যাচ্ছে এক কথায় 2টা, কার্বন হয়ে যাচ্ছে একটা, এবং অক্সিজেন হয়ে যাচ্ছে 3টা, যা বসে গেল। এখন
আমরা বুঝতে পারলাম যে কার্বক্সিলাইসিসের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করলে সেক্ষেত্রে কী হয়, অ্যালকেন তৈরি হয়। তো মূলত এখানে কোশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি তো বললেন যে কার্বক্সিলাইসিস যে সোডিয়াম লবণকে সোডা লাইম, আর লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়াম অক্সাইড কোনো ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা প্রবাহক হিসেবে উপস্থিত থাকে, অর্থাৎ ক্যালসিয়াম আর অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা খুবই দ্রুত হয়, তাই এখানে ক্যালসিয়াম অক্সাইড উপস্থিত বিক্রিয়ার মধ্যে দেখানো হয়নি। ওকে, তা ডিকার্বক্সিলেশনের বিক্রিয়া হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করলে সেক্ষেত্রে কী উৎপন্ন হয়, অ্যালকিন উৎপন্ন হয়। আমরা যদি নোটিস করি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের মধ্যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন রয়েছে, বিক্রিয়ার পরে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছে, এই কারণে একে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা নিয়েছি 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু উপজাত হিসাবে পাচ্ছি 1 কার্বন বিশিষ্ট মিথেন, তাহলে সেটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বুঝতে পারলাম। দেন আমরা দ্বিতীয় যে বিক্রিয়াতে চলে যাব সেটা হচ্ছে আমরা চলে যাবো অ্যালকিন থেকে কীভাবে অ্যালকেন তৈরি করা যায়। অ্যালকিনকে নিকেল প্রভাবের উপস্থিতিতে, নিকেল ছাড়াও অন্য ধরনের মৌল রয়েছে, কিন্তু আমাদের 9-10-এ শুধুমাত্র নিকেলকেই প্রভাবক হিসাবে দেখানো হয়েছে। নিকেল ছাড়া প্লাটিনাম, লেডের উপস্থিতিতেও বিক্রিয়াগুলো হয়। তো অ্যালকিনকে যখন নিকেল প্রভাবক হিসাবে আনা হয় এবং তার সাথে যখন একটু উত্তপ্ত করা হয়, তখন কি হয়, এই যে অসম্পৃক্ত চিহ্ন 2 কার্বন বা 3 কার্বন বিশিষ্ট বন্ধন হচ্ছে অসম্পৃক্তের চিহ্ন, তখন ওই বন্ধনগুলো ভাঙা শুরু হয়ে যায়। তাহলে একটা বন্ধন ভাঙা প্রয়োজন আমার এখানে, কারণ কি আমরা জানি অ্যালকেন সম্পৃক্ত যৌগ, তাহলে অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত যেটা 2 বন্ধন, কিন্তু কেটিনেশন ভঙ্গ করে কোনো ধরনের জৈব যৌগ উৎপন্ন হতে পারে না। সেক্ষেত্রে এখানে অ্যালকেন তৈরি করার জন্য কেটিনেশন যদি রাখতেই হয় এবং সেটা থাকতে হবে কার্বন কার্বন একক বন্ধন, তাহলে অ্যালকিনের জন্য অ্যালকিন কখন বন্ধন ভাঙলে অ্যালকেনে পরিণত হবে, অ্যালকিনের বন্ধন আসে 2টি, তার একটি বন্ধন ভাঙলে সে অ্যালকেনে পরিণত হবে। তাহলে সে একটি বন্ধন মানে হচ্ছে 2 দিক দিয়ে 2টি করে নতুন করে বন্ধন মুক্ত হওয়া। বন্ধন মুক্ত হলে মূলত 2টি এমন ব্যাপারটা এমন যে 2টি হাত মুক্ত হয়, যদিও এভাবে বলা উচিত না, সেক্ষেত্রে 2টি হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ 2টি হাইড্রোজেন যুক্ত হলে কটা হবে, তাহলে C2H6, অর্থাৎ পূর্বের তুলনায় 4টার জায়গায় 2টি হয়ে যাবে, আর এতে করেই কার্বনে একক বন্ধন সৃষ্টি হবে, যেটা অ্যালকেনের সাধারণ সংকেত, অর্থাৎ সম্পৃক্ত যৌগ সৃষ্টি করতেছে। অর্থাৎ আমি যদি এক কথায় বলার চেষ্টা করি যে অ্যালকিনকে নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটালে অ্যালকেন উৎপন্ন হবে। তো সেক্ষেত্রে একটা বন্ধন ভাঙার জন্য আমাদের কয়টা হাইড্রোজেন লাগতেছে, 2টা হইলে কয়টা লাগতো, 4টা। তাহলে অ্যালকিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। তারপরের বিক্রিয়াতে আমরা চলে যাই অ্যালকাইন। অ্যালকাইনও আরেক প্রকার অসম্পৃক্ত যৌগ। তো এটার যদি স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করি, এখানে দেখো এখানে কয়টা ত্রিবন্ধন রয়েছে, 3টা। অ্যালকেন হইতে হলে কয়টা বন্ধন থাকতে পারবে কেটিনেশনে, কার্বন কার্বন সিকেলে কয়টা বন্ধন থাকতে পারবে, একটা, এবং বাকি বন্ধনগুলো সম্পৃক্ত হতে হবে, অর্থাৎ হাইড্রোজেন দ্বারা ভর্তি হতে হবে, সহজ হিসাব অ্যালকেন। তাহলে একটা বন্ধন ভাঙার জন্য প্রয়োজন ছিল আমার 2টা, তাহলে 2টা বন্ধন ভাঙার জন্য আমার কয়টা লাগবে হাইড্রোজেন, 4টা। তাহলে অ্যালকাইনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে পর্যাপ্ত পরিমাণের মানে হচ্ছে অ্যালকিনের থেকে বেশি পরিমাণ হাইড্রোজেন দ্বারা উত্তপ্ত করলে সেক্ষেত্রে অ্যালকেন উৎপন্ন হবে। তো খুবই সহজ না বিষয়গুলো, একই ধরনের লেখা সবগুলোতে আসতেছে। তো তারপরটা দেখি, তো একই বিক্রিয়া আমাদের বারবার রিপিট হচ্ছে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কথাগুলো সেম থাকবে। কার্বন ডাইঅক্সাইডকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি, সেক্ষেত্রে কী উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে অ্যালকাইন এগুলোর প্রস্তুতি মোটামুটি একই ধরনের। তো আমাদের বিক্রিয়া আজকে এতটুকুই থাকুক। ধন্যবাদ, খুবই ধৈর্য সহকারে তোমরা কথা শুনেছ, আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। ধন্যবাদ, আজকে এতটুকুই। আমরা অ্যালকেনের শনাক্তকরণ বিক্রিয়াগুলো আরেকটা ছোটো বিক্রিয়ার মাধ্যমে
ছেড়ে দেবো, কারণ ভিডিওটা মোটামুটি অনেকক্ষণ সময় হয়ে গেছে, তাই ভিডিওটা বেশি বড় করার জরুরি মনে করছি না। তো ধন্যবাদ, ক্রিয়েটিভ হোম টিউটোরিয়ালের সাথেই থাকো।